বাংলাদেশকে নাকি বলা হয় অলিয়া উলিয়ার দেশ। এই দেশ শাহজালালের, এই দেশ নাকি হচ্ছে শাহ মাকদুমের, শাহপরানের। কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক কখনোই হুজুরদেরকে স্পেস দেওয়া হয় না, তাদের উপরে নির্যাতন অব্যাহত থাকে। হাসিনার আমলে হইছে হইছে এটা মাইনে নেওয়া যায়, কিন্তু ইউনূসের আমলেও দরবেশ, পীর, আউলিয়া, হুজুরদের উপরে আক্রমণ হবে, তাদের উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, এইটা কি মানা যায়? আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউনূস সরকার আসতে না আসতেই কোন দরবেশদের উপরে আক্রমণ করলো এবং হুজুররা বা দরবেশরা এই সরকারের আমলেও কিভাবে সুখে নাই এবং কতটা নির্মম অবস্থার মধ্যে আছে সেইটা আমি দেখাবো। তার আগে আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে দাড়ি ধরে ছাত্রলীগ যুবলীগের লোকজন ইচ্ছা মতো পিটাইছে আপনাদের আরো মনে করাই দিতে চাই। হেফাজত ইসলামের সময়তেও কিন্তু হুজুরদেরকে ইচ্ছা মতো পিটানো হয়েছে এবং এই যে চলে গেল আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে হুজুররা লাল রক্ত মানে লাল রং মেখে রক্তের জায়গায় তারা শুয়ে থেকেছিল। এই ধরনের হাস্যকর পরিহাসের কথা বলেছে। আরো কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে বলেছে যে হুজুররা হেফাজত ইসলামের ওই প্রোগ্রাম থেকে পরদিন নাকি পিটান খেয়ে কান ধরে তাদেরকে পাঠানো হয়েছে, এটা দেখেছি। কিন্তু যে এই যে সুবহানাল্লাহ বলে চলে গেছে, এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিন্তু হুজুরদের এগেইনস্টে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন একটা জায়গাতে কিন্তু বাইতুল মুকাররমে উঠে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ইচ্ছা মতো গুলি করে প্যালেস্টাইনের মতো অবস্থা তৈরি করেছিল। আমরা ভেবেছিলাম যে এই হাসিনা সরকার যাওয়ার পরে ইসলামোফোবিয়া যেটা আমাদের দেশে বিরাজমান ছিল সেটা কিন্তু চলে যাবে। অবাক হয়ে যাচ্ছেন যে ইউনূস সরকার কোনটা করলো? হ্যাঁ, এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাই মূলত আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা বলছেন আমি ফান করছি, ফান নয়। এই ব্যক্তি হজ করতে গিয়ে মক্কা শরীফে আলহাজ সাজার জন্য, মানুষকে ধোকা দেওয়ার জন্য, ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য কি না করেছে, কত বড় দাড়ি, মানে সবাই এক নামে দরবেশই চিনত। সংসদে এবং সংসদের বাইরে সমস্ত বাংলাদেশের মধ্যে দরবেশ নামে এক ব্যক্তিকে যে চেনা যেত সেই হচ্ছে সালমান এফ রহমান। সালমান এফ রহমানের দাড়ি কিভাবে কেটে গেল? আমি সন্দেহ করছি, আমার মনে হয় ইউনূস সরকারের চাপে পড়ে যেহেতু গেছে, আমি জানি না উনি নিজে কেটেছেন নাকি অন্য কেউ কেটে দিয়েছেন। আমি মনে করছি এক দরবেশের উপরে এটা এক ধরনের আক্রমণাত্মক অবস্থাটা মেনে নিতে পারছি না। আমার মনে হয় এই যে দরবেশ সাহেবের ভক্ত অনুরাগী যারা আছেন তারাও মনে হয় মানতে পারবেন না। আপনি একটা ব্যাপার দেখেন, এই দরবেশ সাহেবের ভক্ত এবং অনুরাগী যারা আছেন তারা যদি এই মুহূর্তে আমি যে কথাটি বললাম যে ইউনূস সরকারের আমলেও হুজুররা নিরাপদ নয় এবং হুজুরদের নিরাপদ একটা আবাসভূমি এবং তাদের যাতে থাকতে পারে দেশে সম্পূর্ণ নিরাপদে ইচ্ছা মতো লুটপাট করতে পারে, এই দরবেশের কথা বলছি। সেজন্য যদি রাস্তায় কেউ নামে যে বাংলাদেশে মোল্লা মুন্সিদেরকে আবারও শেখ হাসিনা সরকারের স্টাইলে নিপীড়ন করা হচ্ছে, অতএব আমরা এর বিচার চাই, অধিকার চাই, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই স্লোগানগুলো দেওয়া হয় কতটা হাস্যকর হবে। ঠিক সেই ঘটনাই কিন্তু এই দেশে ঘটছে। আজকে এই ব্যক্তির যে অবস্থা হয়েছে এটা কোনোভাবে দরবেশদের উপরে কোনো ধরনের যে নিপীড়ন চালানো হচ্ছে সেটা যেভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন না, উপস্থাপন করতে পারেন না, যে ইসলামের উপরে, হুজুরের উপরে, দাড়ির উপরে, এমনকি এক ইমানদার ব্যক্তির উপরে কোন রকমের আগ্রাসন চলছে, তাকে হাত বেঁধে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কেন? কারণ এই ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগের লুটেরা। আওয়ামী লীগের লুটেরার মুখে দাড়ি থাকুক, সে কতবার হজ করুক, সে কত ওয়াক্ত নামাজ পড়ে শামীম ওসমানের মতো, সে বিষয়ে ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ব্যক্তিটা হচ্ছে লুটেরা। তো লুটেরা ব্যক্তির এই অবস্থাই হবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখবেন যখন হিন্দুর ব্যানারে আওয়ামী লীগের লোকজন একটা ষড়যন্ত্র করার জন্য শাহবাগের মোড়ে একটা সমাবেশ করছে, তখন আমাদের দেশের কিছু সুশীল কান্নাকাটি করছেন এবং ইন্ডিয়ান মিডিয়া, রিপাবলিক বাংলা নামের একটা আছে, তারা তো একদম কেঁদে কেটে অস্থির, মনে হয় বাংলাদেশ একদম ভেসে গেছে, গোল্লায় চলে গেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখানেও মনে হয় একটা আফগানিস্তান স্টাইলের সরকার গঠিত হয়েছে, এমনটাই বোঝাতে চাচ্ছেন। ওই যেসব হিন্দুরা, আমি বলছি না সমস্ত ধরনের হামলা, সমস্ত ধরনের ফৌজদারি অপরাধে একজন আরেকজনকে মারা, এটার প্রতিবাদ এবং নিন্দা আমি জানাই। কিন্তু যখন আপনি একজন আওয়ামী লীগের লোক হিসেবে, যখন একজন আওয়ামী পরিচয় হিসেবে সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করবেন ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ, এবং সেই আমলে আওয়ামী লীগের যখন পতন ঘটবে, তার যখন পাল্টা রিয়াকশন আসবে, তখন সেটাকে বলবেন হিন্দুর উপরে নির্যাতন, তা তো হবে না। শম্ভু আওয়ামী লীগের একজন এমপি, বরগুনার পঙ্কজ দেবনাথ, এবং এদের ঘটনা কিন্তু আপনারা জানেন। অসংখ্য আওয়ামী এমপি আছে যারা হিন্দু কি মুসলিম সমস্ত বাংলাদেশের নাগরিকদের উপর অন্যায় অত্যাচার ইচ্ছা মতো করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, জায়গা জমি লুট করেছে, যাকে তাকে যখন খুশি তখন মামলা দিয়েছে, হাজত দিয়েছে, মামলার পর মামলা দিয়ে আদালতের বারান্দায় বছরের পর বছর হাঁটাচ্ছে। এমনকি তাদের সম্ভ্রম,
তাদের নিজেদের সম্পত্তি কোনটার উপরে তারা আঘাত দেয় নাই। এই অবস্থায় এরকমের একটা দুঃশাসন চলার পরে 14-15 বছর পর জনগণের ক্ষোভের মুখে যদি সেই সরকারটির পতন হয় এবং এই লুটেরা বাহিনীর ঘর ধরে যদি কেউ আগুন লাগিয়ে দেয় অথবা বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণদোলাই দেয়, দিতে পারে, কিন্তু সেটাকে আমি কখনোই বলছি না এটা সঠিক, কিন্তু সেটা যদি হয়েই যায় আর আপনি সেটা হিন্দু নির্যাতন হিসেবে উপস্থাপন করবেন তা তো নয়। এই যে ডাবল একটা পোল্টিবাজি সিস্টেম আমাদের দেশে চলছে এবং সেটা দিয়ে আওয়ামী রেজিম তাদের ফায়দা লুটতে চাচ্ছেন বাংলাদেশের জনগণের কাছে টোটালি স্পষ্ট। কারণ আপনি রাজাকার বেলেম দিয়ে ছাত্রদের এই আন্দোলনকে দমাতে চেয়েছেন, সেটাকে উল্টো ভাবে ছাত্ররা বাধা দিয়েছে এবং এই বক্তব্যের এগেনস্টে গিয়ে বলেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার কে বলেছে আর কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। একই সাথে কে রাজাকার উল্টো ভাবে বলেছে তুই রাজাকার তুই রাজাকার। বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ সেটা মেনে নেয় নাই এবং হিন্দু নির্যাতনের নামে যেই ধরনের উল্টাপাল্টা জিনিস ভারতীয় সহ অন্যান্য বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রচার করত আগে, সেটা কিন্তু আসলে এই দেশে সত্য নয় তা প্রমাণ করেছে এই দেশের যাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো সেই ইসলামপন্থী সংগঠনগুলো। তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তাদের রাজনীতির অবস্থান কি, তারা এদেশে কি করতে চায় সেটা পরবর্তী আলাপ, কিন্তু এই মুহূর্তে দেশের এই সংকট চলাকালে তারা যে হিন্দুদের নির্যাতন ঠেকানোর জন্য এবং নির্যাতন, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি সাজিয়ে গুছিয়ে যেই ধরনের একটা হিন্দু নির্যাতনের চিত্র আমাদের দেশে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল আওয়ামী লীগ এবং তাদের দোসররা, সেটাকে রুখে দিয়েছেন। এবং আমরা দেখেছি আশ্চর্যজনকভাবে প্রত্যেকটা মন্দিরে ইসলামপন্থী সংগঠনগুলো পাহারা দিয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনেছি হিন্দু প্রতিনিধি যারা, তারা আসলে খুব ভালোই আছেন। এবং ইসকনের যে মন্দির আছে বাংলাদেশে যেই সংখ্যক একটা মন্দিরে পর্যন্ত হামলা হয় নাই সেটা কিন্তু গোবিন্দ প্রমাণিক বলেছে। এবং আমরা দেখেছি নামাজের টাইমে মুসলমান সংগঠনের বিভিন্ন ইসলামিক সংগঠনের লোকেরা হিন্দুদের মন্দিরের সামনে তারা নামাজ আদায় করেছেন। আশ্চর্যজনকভাবে টোটাল জাতি আজ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভাগাভাগি নেই, শুধুমাত্র বাংলাদেশি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কিন্তু একত্রিত হয়েছে এবং আওয়ামী লীগের বয়ানকে পরাজিত করেছে। বাংলাদেশে প্রকৃত পক্ষে কখনো হিন্দু নির্যাতন হয় না, যেই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে থাকে সেটা মূলত রাজনৈতিক কারণে হয়। আওয়ামী লীগের আগ্রাসী সন্ত্রাসী এবং জঙ্গিপনার রাজনীতির সাথে যুক্ত হয়ে ওই সমস্ত ব্যক্তি, সে কি হিন্দু বা মুসলিম নট ফ্যাক্ট, তারা যখন জনগণের উপরে হামলা করেছে ঠিক সেই সময় জনগণ তার পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের পতনের পরবর্তীতে। সেটাকে আপনি কোনোভাবেই হিন্দু নির্যাতন হিসাবে উপস্থাপন করতে পারেন না এবং এটা হচ্ছে একমাত্র আওয়ামী বয়ান। আশ্চর্যজনকভাবে এটাই সত্য, বাংলাদেশের জনগণ কিভাবে যেন বাম ডান সবাই একত্রিত হয়ে এই বয়ানকে রুখে দিয়েছে, আওয়ামী লীগকে পরাজিত করেছে। এবং আমরা অবশ্যই সামনের বাংলাদেশকে প্রমাণ করব এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্য বসবাসযোগ্য একটা ভূমি এবং এখানে সবাই ভাই ভাই হিসেবে থাকতে পারবে। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট তো অসম্ভব, কেউ যদি এটা করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় সেটাও আমরা রুখে দেব ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ সেভাবেই গঠিত হচ্ছে। সালমান এফ রহমান যেমনি কোনো হুজুর বা কোনো দরবেশ নয়, তেমনি ভাবে শাহবাগে যে হিন্দুরা নিপীড়ন হচ্ছে বলে মিথ্যা কথা বলে গুজব ছড়াচ্ছেন, কিছু জায়গায় হচ্ছে সেটা আবারও বলছি, কিন্তু যারা এটা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতেছেন তারাও প্রকৃত অর্থে হিন্দু নয়, তারা হচ্ছে ওই কোয়ালিটির হিন্দু যারা হচ্ছে ক্ষমতাকে চাটে আর লোটে। কি লোটে? অর্থ সম্পদ লোটে। এই চাটা হিন্দুদের কারণে আজকে সাধারণ হিন্দুরা সমস্যায় পড়ে যাচ্ছে। এই জন্য বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেই সমস্ত হিন্দুরা এদেশে বসে ভারতীয় বিজেপির চিন্তা ভাবনা আমাদের দেশে আমদানি করে দেশকে অস্থিতিশীল করতে চান তারা সাবধান হয়ে যান। কারণ আমার সত্যিকার অর্থে বাংলাদেশ প্রিয় হিন্দু ভাইয়েরা আজকে মুসলমানদের সাথে একত্রিত, আপনারা পরাজিত হবেনি। বাংলাদেশে যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং এখানে যে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করতে পারে তার থেকে পার্শ্ববর্তী দেশ নাক গলাতে হয় না। এবং আমাদের দেশের ডক্টর ইউনূস ক্ষমতা পাওয়ার আগে খুব চমৎকার ভাবে সেই উত্তরটা দিয়েছেন যে আমাদের দেশে হিন্দুরা, আমাদের দেশের সংখ্যালঘুরা, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বীরা ওইভাবে নিরাপদ থাকবে যেভাবে পাশের দেশ নিরাপদ থাকবে। কথাটা একদম জুৎসই উত্তর হয়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের হিন্দুরা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো থাকবে এবং অন্যান্য দেশকে আমরা মডেল হিসেবে দেখাতে পারবো বাংলাদেশ আসলে কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একত্রে বসবাস করতে পারে।